আগামী 24 ঘন্টায় 100 অ্যাকশন। শরীফ ওসমান হাদী, যার শরীরের পুরোটাই সাহসে ভরা, বক্তৃতায় তোলেন প্রতিবাদের ঝড়, কথা বলেন কঠোর ভাষায়। সেই কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আবার কখনো যায় অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। তবে হাদী কখনোই এসব নিয়ে ভাবেন না। জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, যিনি উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার ওসমান হাদীর যে ভাই আছে ওমর, তার সাথে কথা বলেছি। তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে, সেই সময় ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিক্সায় ছিল। এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন। ইনকিলাব মঞ্চে যে আমাদের হাদী ভাই ছিল, সে হাদী ভাইয়ের যে বলিষ্ঠ কণ্ঠ, লীগ বিরোধী যে কণ্ঠস্বর, দেশের জন্য আমাদের হাদী ভাইদেরকে প্রয়োজন। আমাদের হাদী ভাই একজন কণ্ঠস্বর হিসেবে যখন আমাদেরকে মেন্টর হিসেবে ছিল, সেই জায়গা থেকে ওনার উপর এরকম হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভীষণ মন খারাপ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা বলে নেওয়াই ভালো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলেরই প্রিয় একজন মানুষ আব্দুল হাদী, খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নাই। ডক্টর কি বলছেন শুরুতে আপনারা দেখেছেন, সেগুলো আরও কি কথা বলছে না বলছে, এবং সেই সিসিটিভির ফুটেজ কি, এবং তাকে নিয়ে কে কি বলছে না বলছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনারা বুঝতেই পারছেন কতটা ইমোশনাল, কতটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে এই আব্দুল হাদীকে কেন্দ্র করে। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার সর্বশেষ পরিস্থিতি কি, এবং চলেই গেলেন অবশেষে আমাদের কাছে। আমরা চলেন ডাক্তার সাহেব কি বলছেন সেগুলো শুনে আসি। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, যিনি উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন, ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা। তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর। ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে, আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। স্যার, গুলি কি বেরিয়ে গেছিল? মোস্ট প্রবাবলি আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করা হয় না। মানে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট। স্যার, একটা কথা বলা হচ্ছে যে অবস্থায় তিনি আছেন, যদি বেঁচে যাক, আমরা এটাই চাই, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে এটা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের আবার কখনো যায় অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। তবে হাদী কখনোই এসব নিয়ে ভাবেন না। জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ। 12 ডিসেম্বর শুক্রবার দুপুরে আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওসমান হাদীকে উদ্ধার করে 2:35 মিনিটে ডামেক হাসপাতালে নেওয়া হয়। ডামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাতে ওসমান হাদী কোমায় আছেন বলে জানা যায়।
এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ডামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি, জামাত সহ জুলাই আন্দোলনের সহযোদ্ধারা। কারা হাদির ওপর হামলা করেছে সেটা এখনো জানা যায়নি। তবে এর আগে গত 14 নভেম্বর হত্যার হুমকি দেওয়া হয়েছিল হাদিকে। ফেসবুক স্ট্যাটাসে ওসমান হাদি লিখেছিলেন, আওয়ামী লীগের খুনিরা 30টা বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। সেসব ফোন কল ও মেসেজে হাদিকে হত্যা, তার বাড়িতে আগুন, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল। ওসমান হাদি একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফুরসে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন তিনি। ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলছটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। হাদির বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আবার মসজিদে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার সাহস হাদি পেয়েছেন তার বাবার কাছ থেকে। পরিবারের 3 ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট। শিক্ষা জীবনের শুরুতে তিনি লেখাপড়া করেছেন ঝালকাঠির বিখ্যাত নাসিরাবাদ কামিল মাদ্রাসা থেকে। বরিশাল বিভাগ তো বটেই, এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি। লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন। ক্লাস 7-8-এ থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন। এইচএসসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। করতে, মাফিয়াতন্ত্র করতে, নয়া মাস্তানি করতে এখানে অনেক মজা। শরীফ ওসমান হাদি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তবে শহরে 8-10টা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন অত সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে বিশ্ববিদ্যালয় শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ পীড়া দিত, কারণ হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগতো না, কিন্তু নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে তিনি সরে আসেননি। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। বিশ্ববিদ্যালয় একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন ওসমান হাদি। জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ঘরানার সহপাঠীদের কাছে পরিচিত হয়েছিল হাদি। তবে আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বেশ দাপুটে ছিল। অন্যদের মতো হাদিকেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছে। তারপরও নিজের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতেন। 2024-এর জুলাই আগস্টের আন্দোলন হাদি সেই প্রতিবাদী রূপকে আরো জাগিয়ে তুলেছিল। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখতে প্রতিষ্ঠা করেছিলেন ইনকালাব মঞ্চ। প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ বিরোধী অবস্থানে সোচ্চার ছিল ইনকালাব মঞ্চ ও ওসমান হাদি। মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি নিজেও অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন। সোজাসাপটা কথা বলায় তার পরিচিতি যেমন বেড়েছে, আবার আছে কিছু সমালোচনাও। তবে শরীফ ওসমান হাদি এভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে চান। ওসমান হাদির যে ভাই আছে ওমর, তার সাথে কথা বলেছি। তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে, সেই সময় ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিকশায় ছিল। এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি, এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে এস আলম হাসিনা মিলে বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে তারা অ্যাসাসিন করবে, টার্গেট কিলিং করবে, সেই পরিকল্পনা করছে। আমরা সরকারকে বলছি, ইমিডিয়েটলি 1 থেকে 2 দিন দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডে আপনারা যৌথ বাহিনী ডিপ্লয় করে কম্বিং অপারেশন করেন।
বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বসে বাংলাদেশে একটা অস্থিরতা, অরাজকতা এবং নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করছে। এই জায়গাগুলোতে ডিপ স্টেটের একটা সম্পর্ক আছে, দিল্লির আধিপত্যবাদ জড়িত আছে। যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে নির্বাচনে হেরে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছে, তরুণদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, তারাও ভয় আছে। এই সব শক্তিগুলোকে নিয়ে নতুন করে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এবং আমরা এই বিচার, এই প্রতিবাদ কন্টিনিউ হবে। আমি সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে কথা বলেছি, যদি প্রয়োজন হয় এয়ারলিফট করে তাকে সিএমএইচে নেওয়া দরকার, যদি প্রয়োজন হয় দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। যারা সাক্ষী আছেন, যারা ঘটনা দেখেছেন, তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলছি আপনারা ভিজিল্যান্ট থাকেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ডিসাইসিভ অ্যাকশনের পক্ষে যেন আমরা থাকেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া চাই, আমাদের সবার জন্য দোয়া চাই যেন আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করে, দেশপ্রেমিক জনগণ এবং যারা জাতীয় নেতা আছেন তাদেরকে হেফাজত করেন, আমরা সেটাই চাই। গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, আজকে এইরকম একটা ঘটনা ঘটলো, একটাজনের ঘটনা, তো এটাকে ভোট ভণ্ডুলের কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছেন কিনা? নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং ভারত চাচ্ছে এই ভোটটায়, নির্বাচনটাকে একটা অরাজকতার মধ্য দিয়ে ভণ্ডুল করে দিতে। এই আশঙ্কা আমরা বহু মাস থেকে করছি। অতএব এটাকে চ্যালেঞ্জ আকারেই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং দেশপ্রেমিক গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, ভারতের পুরাতন দালাল দিল্লির এবং দিল্লির যারা নতুন দালাল পরিণত হয়েছে, এই সব দালালকে মোকাবেলা করতে হবে একসাথে। তা না হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণ অভ্যুত্থান নাই হয়ে যাবে। সেই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করছি, ভিজিল্যান্ট থাকেন, রাস্তায় আপনার স্বাধীনতা লাল সবুজের পতাকা পাহারা দিতে থাকেন, প্রত্যেকে এক একজন করে শরীফ ওসমান হাদি হয়ে যান। বাংলাদেশের কোটি কোটি ওসমান হাদিকে কেউ হত্যা করতে পারবে না। এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের লড়াইয়ের আজাদি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আব্দুল হাদি সমন্বয়কদের মধ্যে একজন, বেশ মোটামুটি ছেলেটা ভালোই ছিল এবং ভালো বক্তব্য দিচ্ছিল। তাকে ফিল্মি স্টাইলে যেভাবে গুলি করা হয়েছে, মানে এইটা মারাত্মক ডেঞ্জারাস। এই কাজটা কে করলো ভাই, কে করলো? তো যাই হোক, আসলে যারাই করেছে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এইটা সরাসরি সকলেই বলছে যেটা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, তারা এটা নিশ্চিত, তারা এই কাজ করেছে। এখন ভাই, যতক্ষণ পর্যন্ত এদেরকে ধরা না যাবে, তাদের স্বীকারোক্তি নেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না এই কাজটা কে করেছে। তবে যারাই করেছে খুবই জঘন্য কাজ করেছে। আব্দুল হাদিকে বেশ মোটামুটি সকলেই পছন্দ করে, তরুণ উদীয়মান ছেলেটা। আশা করছি পুরো ভিডিও আমাদের সাথেই ছিলেন এবং আপনাদের মন্তব্য কি বা বক্তব্য কি লিখবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।